আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান সরকারের ভিতরে এক শ্রেণীর মানুষ আছেন যারা শেখ হাসিনা যে বাংলাদেশে ছিলেন কোনদিন প্রধানমন্ত্রী এই বিষয়টি স্মরণ করতে চান না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপস্থিতি, আওয়ামী লীগের গুরুত্ব কিংবা শেখ হাসিনার গুরুত্ব এটাকে শূন্য মানে ইটস এ ডেড হর্স। আজকে এই ভিডিওটি যে তারিখে করছি এই তারিখে দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব তিনি যেটি বললেন যে শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের যে দাফন, দাফন মানে কবর, আমরা বলি দাফন কাফন বা কাফন দাফন। তো সেই যে আওয়ামী লীগের দাফন এটা দিল্লিতে হয়ে গেছে, মানে একটা লোক মরে গেছে, তো মরে যাওয়ার পর তো আসলে সেখান থেকে আসলে নতুন কিছু উদ্ভব হয় না। তো এই যে সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বললেন এই কথা যদি সত্য হয় তাহলে তো বিএনপির আসলে খুশিতে নাচা উচিত। অন্যদিকে আবার বিএনপির মধ্যে, বিএনপির বাইরে, সরকারের মধ্যে, সরকারের বাইরে, সাধারণ জনগণের মধ্যে আওয়ামী লীগ নিয়ে বিপরীতমুখী একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সেই প্রতিক্রিয়া হলো আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আসছে কিংবা আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আবার, ইত্যাদি ইত্যাদি নানা রকম। এ গেল আওয়ামী লীগ বনাম শেখ হাসিনাকে নিয়ে সরকারের ভিতরে এবং বাইরে বিপরীতমুখী চিন্তা। অন্যদিকে ইউনূস জমানাতে পুরো সময়টিতে এদেশের মানুষ একটা ভারত, যাকে বলা হয় বিতৃষ্ণা, এটা ফোবিয়া ছিল না। শেখ হাসিনার জমানাতে একটা ভারত ফোবিয়া ছিল, যে ভারত বাংলাদেশের জন্য আসলে একটা হুমকি স্বরূপ। তারা পাখির মতো মানুষ মারে, তারা দাদাগিরি করে, তারা সিকিমের মতো বাংলাদেশ দখল করতে পারে, তারা কাশ্মীরের মতো বাংলাদেশ দখল করতে পারে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। তো এই যে ভয় এবং আতঙ্ক, সেই আতঙ্কের কারণে মানুষের মনে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল ভারতের বিরুদ্ধে, যেটিকে আপনি ভারত ফোবিয়া বলতে পারেন। কিন্তু ইউনূস জমানাতে এসে বিভিন্ন প্রচার মাধ্যম, বিশেষ করে সামাজিক মাধ্যম, এখানে জামাতের বট বাহিনী থেকে শুরু করে বিদেশ থেকে যারা ইউটিউব করে তারা, বা বাংলাদেশে যে যে সকল মূলধারার গণমাধ্যম তাদের মধ্যে কয়েকজন আছেন, তারা এতটা প্রবল ভারত বিরোধী হয়ে পড়লেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ জাস্ট লাইক রোমান সম্রাট জুলিয়াস সিজারের জমানাতে রোমানদের যেরকম ক্ষমতা ছিল, বা জুলিয়াস সিজারের যে সারা দুনিয়াতে যে ক্ষমতা ছিল, কিংবা ধরুন নেপোলিয়ন বোনাপার্টের সময় ফ্রান্সের যে ক্ষমতা ছিল, ফ্রান্সের নাগরিকদের যে ক্ষমতা ছিল, তো এরকম যে একটা অবস্থা। অথবা মহারানী ভিক্টোরিয়ার সময়টাতে ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ সাম্রাজ্যের যে আধিপত্য ছিল সারা দুনিয়াতে, বাংলাদেশ সম্ভবত ওই পর্যায়ে চলে গেছে। আর অন্যদিকে ভারত হলো বাংলাদেশের জন্য একটা ছোট্ট কলোনি। আমরা ইচ্ছে করলে মায়ানমারের মংডু পর্যন্ত দখল করতে পারি, কেন আমরা আরাকান রাজ্য দখল করে নিচ্ছি না? এই ধরনের প্রচারণা আমাদের দেশে ইউনূস জামানাতে প্রবল ছিল। আর ইউনূস সাহেবকে আমরা নক্ষত্রের রাজা মনে করে, অর্থাৎ এই নক্ষত্রমণ্ডলীতে যত নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রের মধ্যে সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক হিসাবে আমরা তাকে মনে করতাম যে পৃথিবীতে তার কোনো বিকল্প নেই। আর বাংলাদেশে আমরা যারা জনগণ আছি 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ মানে 18 কোটি সেনাবাহিনী। এই সেনাবাহিনী দিয়ে আমরা ভারতের 7 সিস্টার দখল করতে পারি, মায়ানমারের যে মংডু সেটা দখল করে নিতে পারি, আমরা গাজওয়াতুল হিন্দ করতে পারি, আমরা ভারতবর্ষের দিল্লি পর্যন্ত দখল করে নিতে পারি। এরকম একটা স্বপ্নের ঘোরে আমাদের প্রায় 1.5 বছর চলে গেল। চলে যাওয়ার পর নানা রকম ঘটনা, উত্থান পতন, নানা রকম পদ্মার আড়ালের খেলাধুলার একটা প্রেক্ষিতে আমরা একটা সংসদ পেলাম, একটা ভোট হলো, তারপরে সংসদ পেলাম, প্রধানমন্ত্রী পেলাম, বিরোধী দলীয় নেতা পেলাম, সংসদ চলছে, আমরা জুলাই আগস্ট বিপ্লবের নেতাদের পেলাম, আরও অনেক কিছু পেলাম। কিন্তু সব কিছু খাওয়ার পরে হাওয়াই মিঠাইয়ের মতো, আপনারা যারা হাওয়াই মিঠাই খেয়েছেন, এইরকম বিশাল ছিঁড়ে মুখের মধ্যে দিবেন আর গলে যাচ্ছে,
বোঝা যাচ্ছে না যে মুখে আপনি আসলে কি খেলেন, না চকলেট, না কোনো কিছু, না বাতাস, না তুলা, এরকম হাওয়াই মিঠাই। এখন গত 2 বছর ধরে আমরা প্রায় সব ক্ষেত্রে হাওয়াই মিঠাই খেয়ে যাচ্ছি। একটি ন্যারেটিভ, একটি বিষয়, একটি বস্তু একেবারে ফিজিক্সের ভাষা অনুযায়ী স্ট্রাকচার হিসেবে, অবকাঠামো হিসেবে আমাদের এই রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজ ব্যবস্থায় মডেল রূপে দাঁড়ায়নি। সব কিছুই ফ্ল্যাকচুয়েটিং করছে গত 2 বছর ধরে। ফলে দুর্ভাগ্য এবং অনিশ্চয়তা আমাদেরকে তাড়া করছে, প্রতিটি মানুষকে। যার যার অবস্থানে থেকে আমরা কোনো কাজ করতে পারছি না, চিন্তা করতে পারছি না, স্বপ্ন দেখতে পারছি না, এবং একটা প্ল্যান বা পরিকল্পনা তৈরি করতে পারছি না। দিস ইজ এ হিউজ প্রবলেম, বিশাল একটা সমস্যা। এখন এই সমস্যাগুলো দূর করার জন্য সবার আগে যেটি দরকার সেটা হলো আমি যা করছি সেই ব্যাপারে আমার একটা অবকাঠামো থাকতে হবে, মানদণ্ড থাকতে হবে। আমি যা স্বপ্ন দেখছি একই অবস্থা, আমার যারা প্রতিপক্ষ তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। তো এখানে ভারত এখন বিশ্বের অন্যতম পরাশক্তি। আপনি গিয়ে দেখুন, আমরা যে পরাশক্তিগুলো আগে মনে করতাম বিশ্বের 5টি পরাশক্তি, সেই 5টি পরাশক্তির যে অবস্থা, এর মধ্যে ধরেন ফ্রান্স এবং ইংল্যান্ড, এই দুটো পরাশক্তি এখন আর পরাশক্তি নেই বললেই চলে। আমেরিকা এবং রাশিয়া তারা পরাশক্তি আছে, কিন্তু তাদের অর্থনীতি, তাদের সমাজ ব্যবস্থা, যে কোনো একটা যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো যে পরিবেশ পরিস্থিতি, সেই সফট পাওয়ার রাশিয়ার শূন্য, আমেরিকার কোনো সফট পাওয়ার এখন আর আগের মতো নেই। ফলে আমেরিকা এবং রাশিয়া এখন বলতে গেলে সামন্তরাল চলে আসছে। নতুন যে বন্দোবস্ত, নতুন যে পৃথিবী, সেই নতুন পৃথিবীতে চীন বলতে গেলে 1 নম্বর পরাশক্তি, তারপরে ভারত। এবং এই যে 1 নম্বর পরাশক্তি চীন এবং ভারত, এটি আগামী 10 বছরের মধ্যে সেটেলড হয়ে যাবে। নো ওয়ান ক্যান অ্যাভয়েড, কেউ করতে পারবে না। এবং 3 নম্বর পরাশক্তি হিসেবে আপনি দেখবেন সেখানে চলে আসছে ইরান। এই হলো বর্তমান রাজনীতির ফিজিক্স। তো সেই ফিজিক্সের ক্ষেত্রে আমরা ভারতকে মনে করছি বগাসবো, কিচ্ছু না, আমাদের জন্য হাওয়াই মিঠাই। আমরা ইচ্ছা করলে দিল্লি দখল করতে পারি, গাজাওতল হিন্দ করতে পারি। আমাদের সেনাবাহিনীর মধ্যে এখন যে নতুন 4টি ইউনিট করা হয়েছে 4 জন খলিফার নামে, এই 4টি কোম্পানি, এক একটা কোম্পানিতে গড়ে ধরেন 100 জন করে সৈনিক থাকে। তো ভারত দখল করার জন্য 4টা কোম্পানি যথেষ্ট, কেননা ওখানে আল্লাহর রাসূলের 4 জন বিখ্যাত সাহাবার নাম সংযোজিত আছে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসে কাতর অন্তত 6 থেকে 7 কোটি মানুষ আছে, যারা বিশ্বাস করে যে এরকম হযরত আবু বকর সিদ্দিকের নাম নিয়ে আপনি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, সাগর আপনাকে ভাসিয়ে রাখবে। এই হলো অবস্থা। যাই হোক, এটা নিয়ে আর আলাপ আলোচনা করলাম না। অন্যদিকে যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তো প্রশ্নই আসে না, সেটা চলে গেছে। আওয়ামী লীগেরই তো কবর রচনা হয়ে গেছে দিল্লিতে, বাংলাদেশে। দেয়ার ইজ নো আওয়ামী লীগ, আর কোনোদিন ফিরে আসবে না, আপা আর কোনোদিন ফিরে আসবে না। এরই প্রেক্ষাপটে আমি মনে করি যে এখানে আমাদের সবারই একটা ফিজিক্স দাঁড় করানো উচিত। ভারতকে নিয়ে আমাদের আসলে ফিজিক্স দাঁড় করাতেই হবে, আমাদেরকে স্বীকার করতে হবে হু ইজ ভারত। আজ ভেনেজুয়েলা আপনি গিয়ে দেখেন, আমাদের মতো রাষ্ট্রের চাইতে ক্ষমতা, বিত্ত, বৈভবে ভেনেজুয়েলা এখন কোন পর্যায়ে আছে। আপনি গিয়ে দেখেন মেক্সিকো, সেই মেক্সিকোর আকার, আয়তন এবং আমাদের চাইতে তাদের অবস্থান কোন পর্যায়ে আছে। এরপরে যান ব্রাজিলে, মেক্সিকো, ব্রাজিল, চিলি ধরেন ছোট দেশ, ইভেন আর্জেন্টিনা। এই যে ল্যাটিন আমেরিকার দেশের বাইরে আবার তাদের প্রতিবেশী কানাডা, এই রাষ্ট্রগুলোর সঙ্গে প্রতিবেশী রূপে আমেরিকা আসলে কি আচরণ করছে, সেই তুলনায় ভারত আমাদের সঙ্গে কি আচরণ করছে। এই রাষ্ট্রগুলো, অর্থাৎ ল্যাটিন আমেরিকার যে রাষ্ট্রগুলো, যেগুলো আমেরিকার চারিদিকে আছে, ইভেন এখন ইউরোপের বন্ধুদেরকে টিটকারি করে যে ধরনের কথাবার্তা ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইতালি যারা একসময় সারা পৃথিবী শাসন করতেন, রোমান সাম্রাজ্য, হলি রোমান এম্পায়ার, মোর দ্যান 1000 ইয়ার্স রুলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী শাসন করেছে।
এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা অক্ষ শক্তির দ্বিতীয় অংশ, জাপান তৃতীয়, হিটলারের পরে যেটার নামটা আসে সেটা হল মুসোলিনি। সেই মুসোলিনির যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজমের ভিত্তি করে এখন বর্তমান যিনি ইটালির প্রেসিডেন্ট রয়েছেন, মানে ইটালির যিনি এখন প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে, যে ভদ্রমহিলা, সেই তাকে নিয়ে বলা হয় ইউরোপের সবচেয়ে এই মুহূর্তে পাওয়ারফুল যে কজন লোক আছেন, তার মধ্যে জার্মানির যিনি চ্যান্সেলর রয়েছেন তিনি, এবং এখন ইটালির এই যে ভদ্রমহিলা যিনি আছেন মেলানি। তো এই যে মেলানি, ট্রাম্প বলছেন যে মেলানি আমার সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, অনেক হাতে পায়ে ধরেছে, তারপর আমি ছবি তুলেছি। তো বুঝেন যে ঠাট্টা কাকে বলে। তো সেই তুলনায় নরেন্দ্র মোদী আমাদেরকে নিয়ে কি বাজে কথা বলেছেন, কি করেছেন বলেন। ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করেছেন তার কি করেছেন, অথবা পুতিন তার আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে, একমাত্র চীন ছাড়া তার আশেপাশের অন্য সব প্রতিবেশীর সঙ্গে, চীন এবং রাশিয়া, চীন এবং ইরান ছাড়া তাদের সাথে পুতিন কি আচরণ করছেন, তার 1000 ভাগের 1 ভাগ আচরণ তো মোদী করেননি আমাদের সঙ্গে। আবার ওই সমস্ত রাষ্ট্র যে শক্তিমত্তা দেখিয়েছে, যেটা ধরেন চেচেনিয়াতে সে দেখিয়েছে পুতিন, যেটি এখন ইউক্রেনে দেখাচ্ছে, তারপর ট্রাম্প যে শক্তিমত্তা দেখিয়েছে ভেনেজুয়েলাতে, তো সেই রকম যদি ঘটনা নরেন্দ্র মোদী বাংলাদেশের সঙ্গে দেখাতে চায়, কয়জন যোদ্ধাকে আপনি পাবেন? আপনি বাংলাদেশের কোনো গর্ত খুঁজে পাবেন না, সব গর্তের মধ্যে দেখবেন যে প্রাণী ঢুকে গেছে। এরকম আছে, সবাই আমাদের দেশে বড় বড় কথাবার্তা বলে। আমাদের দেশে তো যুদ্ধ একা হয়নি, 1000 বছর বাংলাদেশের ইতিহাসে বহুবার আমাদের দেশে যুদ্ধ হয়েছে সরাসরি, এবং সবসময় বিদেশিরা আক্রমণ করেছে, এবং এই বাংলাদেশে আক্রমণ করে বিদেশিরা ব্যর্থ হয়ে ফিরে গেছে, এরকম সিঙ্গেল নজির আপনি দেখাতে পারবেন না। যারাই আসছে সবাই বিজয়ী হয়েছে। কাজেই ভারতের যে ফিজিক্স, ভারতের যে অবকাঠামো, ভারতের যে অবস্থান, এটা আপনাকে আগে অ্যাসার্টেন করতে হবে এবং রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে হবে, তার জনগণকে। আদারওয়াইজ আমরা শুধু ইনভাইট করতে চাই। সেকেন্ড থিং হলো শেখ হাসিনা, 6 কোটি মানুষের নেত্রী। তিনি দিল্লিতে কি রাজবন্দী হিসেবে আছেন, আশ্রিতা হিসেবে আছেন, চাকর হিসেবে আছেন, নাকি তাকে প্রধানমন্ত্রীর প্রোটোকলে ভিভিআইপি মর্যাদা দিয়ে রাখা হয়েছে? সেটা খোঁজ নেওয়া দরকার। যদি তাকে গোয়ালিয়র দুর্গের মতো এরকম একটা দুর্গে বন্দি অবস্থায় রাখে, তার খাওয়া দাওয়া ওরকম অবস্থায় রাখে, এবং যে কোনো সময় তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য ভারত প্রস্তুত থাকে, এবং ভারত সেটি করবে, এরকম যদি বিশ্বাস আপনার থাকে, ইচ্ছকে নর্মাল লোকে। কিন্তু যদি তাকে দালাই লামার মতো সম্মান দেওয়া হয় বা তার চেয়ে বেশি দেওয়া হয়, যদি তাকে সোনিয়া গান্ধীর মতো বা অমিত শাহের চেয়ে বেশি প্রোটোকল দেওয়া হয়, তাহলে শেখ হাসিনার দাফন হয়নি, আওয়ামী লীগের কাফন হয়নি। একটা শক্তি বাংলাদেশের ভিতরে আছে, 6 কোটি মানুষ, অর্থবিত্ত ক্ষমতা, তার সঙ্গে ভারতের মতো একটা পরার শক্তি একেবারে লেগে আছে। আপনি চিন্তা করেন যে যে হিট আমেরিকা করেছে ইরানের উপরে, যদি রেজা শাহ পাহলভীর একটা সংগঠন থাকতো, রাজনৈতিক দল থাকতো আওয়ামী লীগের মতো, আপনি কি পরিস্থিতি তৈরি হতো বলেন তো? ভারত যদি আমেরিকা যে কাজগুলো ইরানের সাথে করেছে, তার 100 ভাগের 1 ভাগ বাংলাদেশের সাথে খালি যা শুরু করে, আপনি আওয়ামী লীগের যে সমস্ত লোক গর্তে বসে আছে, তারা কি বসে থাকবে? তারা কাকে কাকে চুমা দেবে? একটু বোঝার চেষ্টা করুন। এই বিষয়গুলো অনুধাবন করে যদি সময় থাকতে সাধন করা হয়, সেটা ভারতের সাথে হোক, আওয়ামী লীগের সঙ্গে হোক, নিজের জনগণের সঙ্গে হোক, নিজের দলের কর্মী এবং সমর্থকদের মধ্যে হোক, হোয়াট এভার মেবি, আপনি আপনার মতো প্রস্তুতি নেবেন, কথা বলবেন, কিন্তু তার আগে রাজনীতির কেমিস্ট্রি, ফিজিক্স, জিও পলিটিক্সের কেমিস্ট্রি এবং ফিজিক্স, এটা বুঝতে হবে। আর এটা যদি না বুঝেন, তাহলে আপনারা সবাই বিপদে পড়বেন, আমরাও বিপদে পড়ব, দেশ বিপদে পড়বে, এবং মহান আল্লাহ আমাদের সবাইকে সেই বিপদ থেকে যেন রক্ষা করেন এবং আপনাদেরকে হেদায়েত দেন, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।